সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তাপগতিবিদ্যা অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে চলো কিছু ছবি দেখে নিই। দেখো, প্রথম ছবিটাতে কি দেখতে পাচ্ছ? সূর্য তাপ দিচ্ছে, তার ফলে কি হচ্ছে? বায়ুর তাপমাত্রা বেড়ে গেছে। আর বায়ুর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এই যে একটা বাচ্চা এখানে, সে কি করছে? সে গরম অনুভব করছে, তার জন্য সে মাথায় পানি ঢালছে। আমি কি বললাম এখানে বলো তো? সূর্য তাপ দিচ্ছে, বায়ুর তাপমাত্রা বেড়ে গেছে। এই চিত্রে কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা এখান থেকে তাপ দিচ্ছি, ঠিক আছে, আর হচ্ছে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কি করলাম বলো তো? এখানে তাপ দিচ্ছি আর পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই যে একটা ছবি এখানে দেখা যাচ্ছে, বাচ্চাটা মা তার গায়ে মানে কপালে হাত দিয়ে একটা কিছু অনুভব করার চেষ্টা করছে। কি অনুভব করার চেষ্টা করছে বলো তো? হ্যাঁ, তার গায়ের তাপমাত্রাটা অনুভব করার চেষ্টা করছে। এই তিনটা ছবিতে বারবার আমি দুইটা কথা উচ্চারণ করেছি। কি উচ্চারণ করেছি বলো তো? তাপ এবং তাপমাত্রা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে ডিটেলস একটা ধারণা লাভ করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। হ্যাঁ, সাথে ক্যালকুলেটরটি রাখতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? দেখো, আমরা প্রথমেই দেখি এখানে তাপ কি। দেখো, তাপ হচ্ছে কি? যে বাহ্যিক কারণ আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, অর্থাৎ আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জাগায় বা জাগাতে চায়, তাকে আমরা বলি হচ্ছে কি? তাপ। এই যে বললাম, দেখো তুমি রোদে দাঁড়িয়ে আছো, সূর্য থেকে এমন একটা কিছু এসে তোমার শরীরে প্রবেশ করছে, যার কারণে তোমার তাপমাত্রা বেড়ে গেছে। একইভাবে যখন তুমি চুল্লির কাছে গিয়ে দাঁড়াবে, চুল্লি থেকে এমন একটা কিছু এসে তোমার শরীরে প্রবেশ করছে, যার কারণে তুমি গরম অনুভব করছো। এই একটা কিছুই কিন্তু কি? তাপ, ঠিক আছে? তাই সেটাকে আমরা বললাম হচ্ছে কি? এই যে সংজ্ঞাটা, এখান থেকে আমরা তাপ সম্পর্কে জানলাম। তাপ হচ্ছে কি? এক প্রকার শক্তি। তাপ কি? এক প্রকার শক্তি। প্রাচীনকালে ক্যালোরিক মতবাদ অনুসারে তাপের একক ক্যালোরি ব্যবহার করা হতো, ঠিক আছে? এখন এই 1 ক্যালোরি কাহাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে 1 ক্যালোরি বলে। ওই যে একটু আগে বললাম, সূর্য থেকে একটা কিছু এসে প্রবেশ করে, চুল্লি থেকে একটা কিছু এসে প্রবেশ করে। প্রাচীনকালে এই একটা কিছুকে ক্যালোরি হিসেবে ধরা হতো, ক্যালোরিক বলা হতো। আর তার থেকে এটাই হচ্ছে ক্যালোরিক মতবাদ। আর এখান থেকে আসছে তাপের একক হচ্ছে কি? ক্যালোরি। কিন্তু বর্তমানে যে এসআই পদ্ধতিতে আমরা তাপের একক কি জানি বলো তো? হ্যাঁ, যেহেতু তাপ এক প্রকার শক্তি, তাপের এককও হচ্ছে কি? জোল। বুঝতে পেরেছি? এবার চলো আমরা দেখব তাপমাত্রা। দেখো, আমরা যখন চুলা থেকে কোনো বস্তুকে নামিয়ে রাখি, কিছুক্ষণ পর সে কী করে? পরিবেশের তাপমাত্রার সমান তাপমাত্রায় চলে আসে। একইভাবে ফ্রিজ থেকে যখন একটা বস্তুকে আমরা নামিয়ে রাখি, তখন সে দেখা যায় কি? কিছুক্ষণ পর সেও কী করে? পরিবেশের তাপমাত্রার সমান তাপমাত্রায় আসে। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দিবে না নিবে। এখন দেখো, আমরা এখান থেকে দেখব যে তাপীয় সমতা কি। এই বিশ্বের প্রত্যেকটা বস্তু চায় তাপীয় সমতায় আসতে। আমরা যদি দুইটা বস্তুকে ধরো যে এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, তাকে আমরা হিট দিলাম, তাকেও হিট দিলাম। ধরো যে তার তাপমাত্রা বেশি, তার তাপমাত্রা কম হলো, তাপ কিন্তু সমান দিয়েছি, কিন্তু তাপমাত্রার পার্থক্যটা হয়েছে। এবার এই দুইটা বস্তুকে যদি আমরা সংস্পর্শে রাখি, তখন দেখা যাবে যে একটা থেকে আরেকটাতে তাপের আদান প্রদান হবে, ঠিক আছে? তাপের আদান প্রদান হলে একটা সময় পরে গিয়ে কিন্তু তারা একটা ব্যালেন্সে চলে আসবে। আর এই অবস্থাটাকে বলে হচ্ছে কি? তাপীয় সমতা। ধরো, আমরা এখান থেকে দেখি সংজ্ঞাটাকে, যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে রাখা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, মানে আদান প্রদান আর ঘটবে না, মানে একটা সাম্যাবস্থায় চলে আসবে, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে কি? তাপীয় সমতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা দেখব হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। দেখো,
তাপগতি এখানে তো আমরা T1 T2 দুইটা বস্তু রেখেছি। এবার এখানে কি আমরা আরেকটা বস্তু দিয়ে এটা উদাহরণটা দিতে পারতাম না? অর্থাৎ আরেকটা বস্তু আমরা রাখতে পারতাম, অর্থাৎ তিনটা বস্তু একই সাথে তাপীয় সমতায় আসতে পারত। এখন চিত্রে একটু খেয়াল করে দেখো, এখানে দেখো এই যে একটা পরিবাহী আর একটা অন্তরক দিয়ে A B দুইটাকে অন্তরক দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। আর এখানে সি সি এর সাথে কিভাবে আছে? একটা পরিবাহী আছে। এখন যখন তার তাপমাত্রা, এর তাপমাত্রা আমরা ধরে নিলাম হচ্ছে যে এ এর তাপমাত্রা T1, তার তাপমাত্রা T2 এবং এর তাপমাত্রা কি T3। এখন দেখা যাবে যে A1 থেকে যেহেতু এটা পরিবাহী, তাপ যদি T1 এর বেশি থাকে তাহলে এ থেকে তাপ সিতে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে বলো তো? যখন T1 = T3 হবে। ঠিক একইভাবে T2 থেকে T3-তে যাবে যদি T2 এর মান T3 থেকে বেশি হয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হবে? যখন গিয়ে T2 = T3 হবে। তাহলে এখানে T1 = T3 হলো আর T2 = T3 হলো। যদি তারা দুইজন যদি সমান সমান হয় তাহলে কি অটোমেটিক্যালি কি হবে? T1 আর T2 সমান হবে। তখন তুমি এই পরিবাহী যদি সরাইয়া নাও তারপরেও কি হবে না? তাপের কোনো আদান প্রদান হবে না। চলো আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্রটাকে আরও স্পেসিফিক করি। দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আমরা চিত্রটা থেকে যা বুঝলাম এখানে কি তা বলা হয়নি? হ্যাঁ। এখন দেখো যে বিজ্ঞানী R.H. ফাউলার এই সূত্রটিকে তাপগতিবিদ্যার 0তম সূত্র নামে অভিহিত করেছিলেন। অন্যভাবে যদি আমরা বলি এখানে যে প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে, যখন দুটি বস্তু পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকে তখন বস্তু দুটির তাপমাত্রাও কি হবে? তাপমাত্রাও সমান হবে। আশা করি তোমরা 0তম সূত্রটিকে ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা এই তাপমাত্রার পরিমাপটুকু দেখব। দেখো 1690 সালে মানে আমরা দেখতে পাই যে এখানে বলা হয়েছিল, বিজ্ঞানীরা বলেছিলেন যে আমরা গায়ে হাত দিয়ে অর্থাৎ স্পর্শ দ্বারা আমরা সঠিকভাবে তাপমাত্রার পরিমাণ নির্ণয় করতে পারি না। তাহলে এই তাপমাত্রার পরিমাণটুকু নির্ণয় করার জন্য কি করতে হবে? একটা যন্ত্রের প্রয়োজন হয়। আর এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছিল কি? থার্মোমিটার। দেখো চিত্রে একজন মা তার বাচ্চার মানে টেম্পারেচার মাপার চেষ্টা করছেন এবং তার হাতে কিন্তু কি আছে? একটা থার্মোমিটার আছে। তাহলে আমরা কি করি? থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করি, তাই তো? তাহলে দেখি আমরা থার্মোমিটার কি, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে আমরা বলি হচ্ছে কি? থার্মোমিটার। শিক্ষার্থীবৃন্দ, উষ্ণতামিতি পদার্থের বা তার ধর্মের উপর ভিত্তি করে থার্মোমিটারের নামকরণ করা হয়। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জেগেছে যে উষ্ণতামিতি পদার্থ কি বা উষ্ণতামিতি ধর্ম কি? আমরা একটু পরেই তার সম্পর্কে ডিটেলস জানব। এখন দেখো আমরা থার্মোমিটারের নামকরণগুলো দেখি যে পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার, তরল থার্মোমিটার ইত্যাদি। আমরা সবাই থার্মোমিটার চিনি, আমাদের সবার বাসায় কি থার্মোমিটার আছে, তাই না? এখন আমরা একটু দেখব যে উষ্ণতামিতি ধর্মটা কি। উষ্ণতামিতি ধর্মটা কি? দেখো উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে আমরা বলি উষ্ণতামিতি ধর্ম। তাকে কি বলা হয়? উষ্ণতামিতি ধর্ম। এবার উষ্ণতামিতি পদার্থ কি দেখো তো? যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, হ্যাঁ, তাকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। যেমন আমরা যে থার্মোমিটারটা বাসায় ব্যবহার করি, যে ডাক্তারি থার্মোমিটারটা, সেখানে উষ্ণতামিতি পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়েছে বলো তো? হ্যাঁ, পারদ। ঠিক আছে। তো এখন আমরা এই থার্মোমিটার তৈরির জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এক স্থিরবিন্দু পদ্ধতি আর হচ্ছে দুই স্থিরবিন্দু পদ্ধতি। আমরা এখন দেখব যে দুই স্থিরবিন্দুর উপর ভিত্তি করে তাপমাত্রা পরিমাপের মূলনীতিটা দেখব। দেখো প্রথমে আমাদেরকে এই মূলনীতি দেখার আগে জানতে হবে যে নিম্ন স্থিরবিন্দু কি আর হচ্ছে উচ্চ স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরবিন্দু কি। নিম্ন স্থিরবিন্দুটা হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে বা বিশুদ্ধ পানি বরফে পরিণত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কি নিম্ন স্থিরবিন্দু। আর ঊর্ধ্ব স্থিরবিন্দু কি? অর্থাৎ যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো
বরফ বিন্দু ও স্টিম বিন্দুকে, ঠিক আছে, বরফ বিন্দু অর্থাৎ নিম্নস্থির বিন্দুকে আমরা বরফ বিন্দুও বলি, আর ঊর্ধ্বস্থির বিন্দুটাকে আমরা বলি কি বাষ্প বিন্দু বলি বা স্টিম বিন্দু, তাই না? তাপমাত্রা যথাক্রমে যদি এখানে আমরা থিতা আইস এবং থিতা স্টিম ধরলাম, এই দুই তাপমাত্রার জন্য যে কোনো একটি ধর্মের মান যথাক্রমে যদি হয় এক্স আইস এবং এক্স স্টিম, এখন এই সমীকরণটা থেকে অন্য কোনো তাপমাত্রা যদি থিতা হয় এবং এই তাপমাত্রার জন্য ধর্মের মান কি এক্স থিতা, তাহলে এই সূত্রটিকে আমরা লিখতে পারি কি, দেখো একটু খেয়াল করে, থিতা মাইনাস থিতা আইস থিতা স্টিম মাইনাস থিতা আইস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স থিতা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই সূত্রটা আরেকবার তোমরা একটু খেয়াল করে পড়ে নাও, ঠিক আছে? আমরা তো তাপমাত্রার যে মানে বিভিন্ন ধরনের স্কেলের অনুসারে তাপমাত্রার একক আমরা ব্যবহার করি, তাই না? তাহলে এই এককগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো প্রথমে কি আছে, দেখো এখানে যে সেলসিয়াস স্কেল, যে স্কেলে বরফ বিন্দু অর্থাৎ সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত 0 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার এখানে স্টিম বিন্দু কত 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মাঝখানে ভাগ সংখ্যা কয়টা বলো তো হতে পারে? 100টা, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, যে স্কেলে বরফ বিন্দুকে 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দুকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধান 100 ভাগে ভাগ করা হয়েছে, সে স্কেলকে আমরা বলি হচ্ছে কি সেলসিয়াস স্কেল। এখন এই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা একটু আগে একটা সমীকরণ লিখেছিলাম, কি লিখেছিলাম, থিতা মাইনাস থিতা আইস ডিভাইড বাই থিতা স্টিম মাইনাস থিতা আইস, যে একটু আগে যে আমাদের সমীকরণটা ছিল এই সমীকরণটা আমি এখানে লিখলাম। তাহলে এটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো, ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স থিতা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এবার যেহেতু সেলসিয়াসের স্কেলের ক্ষেত্রে দেখো এখানে আমরা কি বসিয়েছি, অর্থাৎ এই পাশে থিতা মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস কি 0 ইজ ইকুয়ালস টু কি, এই যে এই এক্স থিতা মাইনাস এক্স আইস এটা ঠিকই থেকে যাবে, অর্থাৎ কি লিখবো এখানে এক্স থিতা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে? তো তাহলে এই সমীকরণটা থেকে যদি আমরা নিচে আসছে কি মানে থিতা বাই 100, তাহলে 100টাকে এই পাশে গুণ করে দিলে আমরা পাচ্ছি কি থিতা মাইনাস থিতা ইজ ইকুয়ালস টু কি এক্স থিতা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু কত 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলে আমরা প্রকৃত তাপমাত্রা এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারি। এবার দেখো একই ইকুয়েশনের মাধ্যমে আমরা ফারেনহাইট স্কেলটা একটু দেখে নিই। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখো একটু খেয়াল করে, যে স্কেলে বরফ বিন্দুকে 32 ডিগ্রি ফারেনহাইট এবং স্টিম বিন্দুকে 212 ডিগ্রি ফারেনহাইট ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানটা কত, অর্থাৎ নিম্নটা হচ্ছে 32 আর হচ্ছে 18 মানে 220 মানে অর্থাৎ কি 212 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট, যেহেতু এটা ফারেনহাইট স্কেলে, তাহলে এই দুইটার মধ্যে মৌলিক ব্যবধান আমরা কত দেখতে পাচ্ছি 180টা ভাগ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে যে 100 ভাগে ভাগ করা হয়েছে সেই স্কেলকে আমরা বলি হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে ফারেনহাইট স্কেলে জাস্ট দেখো এইটার পরিবর্তে এইটুকু জায়গার পরিবর্তে আমরা এখানে বসালাম কি থিতা মাইনাস 32 ডিগ্রি ফারেনহাইট, আর হচ্ছে কি জাস্ট এটা থেকে যখন আমরা 212 থেকে যখন 32কে মাইনাস করে দিলাম আমরা পেলাম কি ভাগ সংখ্যাটা, অর্থাৎ ভাগ সংখ্যা এটা হচ্ছে কি 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখান থেকে থিতা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স থিতা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়ালস টু হচ্ছে কি 180 ডিগ্রি ফারেনহাইট প্লাস হচ্ছে কি 32 ডিগ্রি ফারেনহাইট। তোমরা আরও ভালোভাবে সমীকরণগুলো আরেকবার পড়বে। এবার দেখো আমরা দেখি কেলভিন স্কেল। কেলভিন স্কেলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো তো যে স্কেলে বরফ বিন্দুকে ধরা হবে কত 273 কেলভিন এবং স্টিম বিন্দুকে ধরা হচ্ছে কত 373 কেলভিন, আর মাঝখানে মৌলিক ব্যবধানটা কত বলো তো 100, অর্থাৎ 100 ভাগে ভাগ করা হয়েছে, সেই স্কেলকে বলা হয় হচ্ছে কেলভিন স্কেল। তাহলে এই স্কেলে কি লর্ড কেলভিন তাপমাত্রার এই স্কেল কি করছেন প্রবর্তন করেছেন, একে পরম স্কেল এবং কেলভিন স্কেলও বলা হয়। তাহলে এই স্কেলের ক্ষেত্রে আমরা আগে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেখানে আমরা বসালাম থিতা মাইনাস 273/100 ইকুয়ালস টু এক্স থিতা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এখান থেকে আমরা থিতা ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি এক্স থিতা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 কেলভিন প্লাস হচ্ছে কত 273 কেলভিন।
একটু খেয়াল করে দেখো তোমরা যে আমরা তিনটা স্কেল সম্পর্কে জানলাম, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। চলো তো আমরা একটা ছকের মধ্যে আবদ্ধ করি সবগুলা মানকে, যাতে আমরা ভুলে না যাই। দেখো এখানে কি আছে যে স্কেলের নাম সেলসিয়াস স্কেল, ফারেনহাইট আর হচ্ছে কেলভিন। তাহলে এবার সংকেতগুলো একটু আমরা দেখি। আমরা এর আগে ইকুয়েশনগুলোতে থিটা দ্বারা প্রকাশ করে আসছিলাম, তাই না? তাহলে আমরা সংকেতগুলো সেলসিয়াসের জন্য আমরা সি লিখতে পারি, ফারেনহাইটের জন্য আমরা এফ লিখতে পারি, কেলভিনের জন্য আমরা কে লিখতে পারি। এবার দেখো নিম্ন স্থির বিন্দু সেলসিয়াসের ক্ষেত্রে কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত, 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের ক্ষেত্রে কত, 273 কেলভিন। এবং ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, বা তারপর হচ্ছে কি 212 ডিগ্রি ফারেনহাইট, 373 কেলভিন। এবার একটু খেয়াল করে দেখো তো মৌলিক ব্যবধানগুলো কি আছে। এটার ক্ষেত্রে হচ্ছে কত, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100, আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে 180, আর হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে কত, 100। একটু ভালোভাবে ছকটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তোমাদের এমসিকিউর জন্য হয়তো কিছুটা হেল্প হবে। অঙ্ক করার ক্ষেত্রে তো হেল্প হবেই, এবং এমসিকিউর জন্য তোমরা অনেক সাহায্য পাবে এই ছকটি থেকে। সুতরাং ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা দেখব হচ্ছে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা আমরা দেখব। দেখো এখানে আমরা একটু আগে আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, তিনটা স্কেল সম্পর্কে আমরা জেনে আসছি। এবং তিনটা স্কেলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাদের অনুপাতটা, মানে ওই যে এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স টিম মাইনাস এক্স আইস, প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম। তাহলে এটাকে কি আমরা এরকম লিখতে পারি না যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু, তারপর হচ্ছে কি ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। মানে এই যে এটার অনুপাতটা, এর অনুপাত সবসময় কি হবে, এর অনুপাত সবসময় একই রকম হবে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, তাপমাত্রাটাকে আমরা প্রকাশ করলাম এখানে হচ্ছে এস দ্বারা, নিম্ন স্থির বিন্দু যেটা সেটাকে আমরা বললাম হচ্ছে এম, ঊর্ধ্ব স্থির বিন্দু যেটা সেটাকে আমরা বললাম বি, আবার এখানে হচ্ছে কি নিম্ন স্থির বিন্দু হচ্ছে কি এম। তাহলে এইটার যে অনুপাত, মানে সব ক্ষেত্রেই দেখো এটা সমান হচ্ছে, তার সমান হচ্ছে, অর্থাৎ সি বাই 100 ইকালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 180 ইকালস টু তারপরে কে মাইনাস 273/100। এটা তিনোটা কার সমান হচ্ছে, এস মাইনাস এম, বি মাইনাস এম এর সমান হচ্ছে। ঠিক আছে, যদি কোনো তোমাদেরকে এখন অঙ্ক করার ক্ষেত্রে অর্থাৎ নিম্ন স্থিরবিন্দুর মান দেওয়া আছে, ঊর্ধ্ব স্থিরবিন্দুর মান দেওয়া আছে, আর ওই থার্মোমিটারটা কত পার্ট দিচ্ছে সেই পার্টের মানটা দেওয়া আছে, প্রকৃত তাপমাত্রা বের করতে বললো, অর্থাৎ যে স্কেলে তোমাকে বলবে প্রকৃত তাপমাত্রাটা কত, তুমি সেই স্কেল অনুযায়ী বসাবা। অর্থাৎ তোমাকে যদি বলে যে সেলসিয়াস স্কেলে কত, তখন তুমি সি বাই 100 এস মাইনাস এম, বি মাইনাস এম বসাবা। যদি ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বলে তাহলে এফ মাইনাস 32/180 ইকুয়ালস টু এস মাইনাস এম, বি মাইনাস এম বসাবা। আর কেলভিন স্কেলে বলে এই দুইটা বসাবা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই সমীকরণটা দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় এটা আমরা একটু পরে দেখব, কিন্তু সমীকরণটা তোমরা মনে রাখো। এখন আসো আমরা এই তিনোটাকে একটু দেখি, অর্থাৎ তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটা একটু আমরা নির্ণয় করি। তাহলে এখানে দেখো সি বাই 100 ইজ ইকুয়ালস টু এফ মাইনাস 32/180 ইজ ইকুয়ালস টু হচ্ছে কি কে মাইনাস 273/100। তাহলে এই যে এই সমীকরণটা যেটা আছে, এটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32/9 ইকুয়ালস টু কে মাইনাস 200 মানে 273/5। খুবই ইম্পর্টেন্ট সমীকরণ তোমাদের এটা। এই সমীকরণটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু, অর্থাৎ তাপমাত্রার স্কেলগুলা পরিবর্তন করার জন্য তোমাকে অবশ্যই মানে এই সমীকরণটা ব্যবহার করতে হবে। যেমন ধরো যে তুমি আজকে বললে যে আমার জ্বর আসছে, আমার 102 ডিগ্রি জ্বর, তখন আমি বললাম যে তুমি তো ফারেনহাইটে বললে, এটা কেলভিন স্কেলে কত, এটা সেলসিয়াস স্কেলে কত, তুমি ইজিলি এই সমীকরণের সাহায্যে বের করে ফেলতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে মানে অনেক কিছুই জেনেছি। আমরা একটু দেখি তো ম্যাথমেটিক্যালি আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারি কিনা। চলো
দেখো এখানে বলছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, অর্থাৎ একই পাঠ দিবে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের কথা বলছে এখানে, সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে সেলসিয়াসকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, ফারেনহাইটকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম, যেহেতু একই পাঠটা দিচ্ছে তাহলে দুইটা আমি সমান পাঠ ধরে নিলাম হচ্ছে কি এক্স, অর্থাৎ সি ইজিকালস টু এফ ইজিকালস টু এক্স ধরে নিলাম। এখন আমরা তো জানি যে সি এবং এফ এর মধ্যে সম্পর্কটা কি, সি বাই 5 ইকালস টু এফ মাইনাস 32/9। যেহেতু এটা কি এক্স বাই 5 ইকালস টু এক্স মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত 9। এবার তোমরা কি পারবে না অঙ্কটা করতে? এবার তোমরা কি করবে, এটাকে যে এখান থেকে আড়াআড়ি গুণন করবে, করে তোমরা এক্স এর মানটা বের করবে। অর্থাৎ এক্স এর মান বের করার পর দেখো এখানে রেজাল্টটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম সেলসিয়াস স্কেলে যেটা তুমি এক্স, কারণ আমরা তো এক্স ধরেই নিয়েছি, সি ইজিকালস টু এফ ইজিকালস টু হচ্ছে কি এক্স, এটা আমরা ধরেই নিয়েছি। তাহলে এখানে 40 ডিগ্রি সেলসিয়াস এবং 40 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ একই মান, সেটাই সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। আশা করি তোমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করার চেষ্টা করো। আসো এবার আমরা আরেকটা অঙ্ক একটু দেখি। এখানে কি বলেছে একটু খেয়াল করো, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে মানে 40 ডিগ্রি পার্থক্য হবে, পার্থক্য কিন্তু বলেছে, একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখান থেকে লিখব কি, ধরো যে আমরা ধরে নিলাম সেলসিয়াস স্কেলে হচ্ছে এক্স, তাহলে ফারেনহাইট স্কেলে আমরা ধরলাম যে এক্স প্লাস মাইনাস হচ্ছে 40। জাস্ট কি হতে পারে, এটা 40 ডিগ্রি বেশি হতে পারে, 40 ডিগ্রি কম হতে পারে, এই কারণে প্লাস মাইনাস 40 ধরে নিলাম। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে সি ইজিকালস টু যখন এক্স এবং এফ ইজিকালস টু যখন এক্স প্লাস 40, তখন সেই ক্ষেত্রে আমরা আগে একবার সেলসিয়াস স্কেলের মান একবার ফারেনহাইট স্কেলের মানটা বের করে নিব। তাহলে দেখো তো একটু, ইকুয়েশন আমরা সবাই জানি, একটু আগে লিখেছি সি বাই 5 ইকালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত 9। তাহলে এখানে আমরা সি এর পরিবর্তে লিখলাম এক্স ডিভাইড বাই কত 5 ইকালস টু এক্স প্লাস 40 মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত 9। এখন এই সমীকরণ দিয়ে আমরা প্রথমে কি করব, আড়াআড়ি গুণন করব, সমাধান নর্মাল সমাধান করে নিব। এটা তোমরা সবাই পারবে আমি আশা করি। যে এক্স এর মানটা বের করব, তাহলে এক্স এর মানটা কার মান, সেলসিয়াস স্কেলের মান। এক্স এর মানটা হচ্ছে সেলসিয়াস স্কেলের মান, যেটা আমরা এখানে 10 ডিগ্রি সেলসিয়াস পাবো, এখানে অ্যান্সারটা লেখা আছে। তাহলে পরবর্তীতে তুমি এই এক্স এর মান যখন এই এফ এর জায়গায় বসিয়ে যখন তুমি কি করবা, যোগ করে দিবা, তাহলে সেটা হয়ে যাবে কত, এই যে 40 এর সাথে 10 যোগ করে দেওয়াতে কত হয়েছে এখানে 50 ডিগ্রি ফারেনহাইট, 50 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এইভাবে, অর্থাৎ যখন পজিটিভ মান নিয়েছো তখন এইরকমভাবে দুইটা অ্যান্সার বের হবে। একইভাবে যখন তুমি আবার যে সি ইকালস টু এক্স এবং এফ ইজ ইকালস টু এক্স মাইনাস 40 ধরবে, তখন কি লিখবা, সি বাই 5 ইকালস টু এফ মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত 9, অর্থাৎ এক্স বাই 5 ইকালস টু, অর্থাৎ এখানে আমরা বসাবো কি এক্স মাইনাস 40 মাইনাস 32 ডিভাইড বাই হচ্ছে কত 9। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি প্রথমে কার মান পাচ্ছ, এক্স এর মান পাচ্ছ। এক্স এর মানটা যখন তুমি নিয়ে এই সমীকরণে বসিয়ে দিচ্ছ, সেই ক্ষেত্রে তুমি আবার পেয়ে যাচ্ছ হচ্ছে কি ফারেনহাইট স্কেলের মানটা পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে, যে প্রথমে এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান পাইছো কত 10 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলের মান 10 এর সাথে যোগ করে 40 যোগ করে দেওয়াতে পাইছো কত, মানে 50 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে যখন তুমি এই সমীকরণের সাথে এক্স এর মান বের করছো, এক্স এর মান পেয়েছো কত মাইনাস 90 ডিগ্রি ফারেনহাইট, এবং এই 10 এই সমীকরণের সাথে যখন তুমি মাইনাস 90 বসিয়ে দিয়েছো, তখন এটা থেকে তুমি পেয়েছো হচ্ছে কত 130 ডিগ্রি ফারেনহাইট। আশা করি তুমি ডিটেলসে অঙ্কটা করতে পারবে, ঠিক আছে, চেষ্টা করো করতে পারবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো খেয়াল করে, এখানে বলা হয়েছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, থার্মোমিটারটা কি ত্রুটিপূর্ণ, প্রমাণ চাপে গলিত বরফে 2 ডিগ্রি সেলসিয়াস এবং শুষ্ক বাষ্পে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটি 30 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত?
শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে সমীকরণগুলো পড়ে আসছি, তাই না? হ্যাঁ, আমরা দেখে আসছিলাম। তাহলে এখান থেকে নিম্ন স্থিরবিন্দু আমরা তো S - M B - M দিয়ে করতে পারি, যেহেতু সেলসিয়াস স্কেলে আমরা প্রকৃত তাপমাত্রাটা নির্ণয় করছি। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি C বাই কত 100 = S - M B - M। তাহলে এখানে S এর মান কত পার্ট দিয়েছে থার্মোমিটারটি 30 ডিগ্রি সেলসিয়াস, এবং তার নিম্ন স্থিরবিন্দু অর্থাৎ গলিত বরফে সে দিয়েছে কত 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে অর্থাৎ M হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। এবং শুষ্ক বাষ্পে কত, অর্থাৎ B এর মান হচ্ছে তোমার এখানে কত 98 ডিগ্রি সেলসিয়াস। এখানে সবগুলো মানকে যখন তুমি বসিয়ে দিবা, অর্থাৎ C S - M, অথবা আমরা আরেকটা সমীকরণ তো বের করেছিলাম, তাই না? ওই যে থিটা হচ্ছে কি বের করেছিলাম, যে x θ - xis ডিভাইড বাই x t - xis × 100। এই সমীকরণটা দিয়েও তোমরা কিন্তু চাইলে করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো আমরা এটাও দেখি যে হাসপাতালে ডাক্তারের পরামর্শে একজন নার্স রোগীর তাপমাত্রা 160 ডিগ্রি ফারেনহাইট পর্যবেক্ষণ করলেন, যা ডাক্তারের কাছে অবিশ্বাস্য মনে হলো। এখানে একটা সৃজনশীল আছে, তাহলে আমরা দেখি এটা সলভ করতে পারছি কিনা আমরা। দেখো, তাহলে নার্স কর্তৃক পরীক্ষিত পর্যবেক্ষিত তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। কেলভিন স্কেলে প্রকাশ করতে বলছে। যদিও এটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আরেকটা বাড়ির কাজ আছে, ওটা তোমরা চেষ্টা করো, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 100 কত, এখানে 160 ডিগ্রি ফারেনহাইট। 160 ডিগ্রি ফারেনহাইটে তোমাকে কিসে নিতে বলছে, কেলভিন স্কেলে নিতে বলছে। তাহলে মনে আছে সূত্রটা কেলভিন স্কেলের সাথে, অর্থাৎ F - 32 ডিভাইড বাই 9 = K - 273 ডিভাইড বাই কত 5। তাহলে এখান থেকে তুমি কি কেলভিন স্কেলে নিচ্ছ, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিবা, অর্থাৎ তোমার ফারেনহাইট স্কেলের মান যেটা আসবে, অর্থাৎ ফারেনহাইট 160 অর্থাৎ -32 ডিভাইড বাই হচ্ছে 9 = অর্থাৎ এই সমীকরণ থেকে তুমি এবার কে এর মানটাকে ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা পারবে। এবার আসো আমরা সেকেন্ড অঙ্কে যাই, পরেরটাতে যাচ্ছি। ডাক্তার সাহেব একটি আদর্শ ফারেনহাইট থার্মোমিটারের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরবিন্দুর চেয়ে নার্সের ব্যবহৃত থার্মোমিটারের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরবিন্দু যথাক্রমে 2 ডিগ্রি ফারেনহাইট এবং 4.5 ডিগ্রি ফারেনহাইট বেশি পর্যবেক্ষণ করলেন। নার্স যে থার্মোমিটারটা ব্যবহার করেছিল, থার্মোমিটারটা ব্যবহার করেছিল, কিন্তু ডাক্তার কি বললেন যে সেটা তার নিম্ন স্থিরবিন্দু 2 ডিগ্রি ফারেনহাইট এবং কি ঊর্ধ্ব স্থিরবিন্দু 4.5 ডিগ্রি ফারেনহাইট বেশি পর্যবেক্ষণ করলেন আর কি। এই তথ্যের আলোকে দেহের প্রকৃত তাপমাত্রা কত? তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা জানি যে আমাদের যেহেতু এখানে এটা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে, তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরবিন্দু কত বলো তো? হ্যাঁ, 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখান থেকে তোমরা কি করবা, 2 যোগ করে দিলে কত হয়ে যাবে, অর্থাৎ 34 ডিগ্রি ফারেনহাইট। এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু কত 212, তাই না, 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ওই ঊর্ধ্ব স্থিরবিন্দুর সাথে কত বেশি, 4.5 ডিগ্রি বেশি। তাহলে এখানে এটার সাথে কি করবা, ঊর্ধ্ব স্থিরবিন্দুর সাথে অর্থাৎ বি এর সাথে 4.5কে যোগ করে দিবে। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে গেলা বলো তো, এম এর মান আর বি এর মান পেয়ে গেলে। তাহলে এই সমীকরণটা বসিয়ে তুমি কি করবা, এখান থেকে মানটা বের করবে, যেটা প্রকৃত তাপমাত্রা পেয়েছে 104 ডিগ্রি ফারেনহাইট। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, তোমরা ভালোভাবে এই বাড়ির কাজগুলো ছোটো ছোটো অঙ্ক তোমরা রেজাল্টগুলো বের করবে, ভালোভাবে ক্যালকুলেটরের সাহায্যে বের করবে, ক্লাসটা আরও একবার দেখে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।